সুন্দরবন সাংগঠনিক জেলা। উপস্থিত আছেন অনিমেষ মণ্ডল, এই গোসাবার কনভেনার হিসাবে সদ্য নির্বাচিত হয়েছেন দলের পক্ষ থেকে। নীলিমা মণ্ডল রয়েছেন সভাপতি গোসাবা পঞ্চায়েত সমিতির। অচিন পাইক আছেন প্রাক্তন সভাপতি গোসাবা পঞ্চায়েত সমিতির। বরুণ প্রামাণিক আছেন, সুবিধা আলী ঢালি আছেন, বাসন্তী পাত্র, দিবাকর মিস্ত্রি, অঙ্কন মণ্ডল, বৈশাখী দাস, অজিতেশ মণ্ডল, হরিপদ হালদার, গোবিন্দ মণ্ডল, বিকাশ নস্কর, তাপস মণ্ডল, নিরঞ্জন মৃধা এবং গোসাবা ব্লকে তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ববৃন্দ, সকল অঞ্চলের নেতৃত্ব, অঞ্চল সভাপতি, বুথের সকল নেতৃত্ব, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যা এবং কর্মাধ্যক্ষগণ, আর তৃণমূল কংগ্রেসের সমর্থক মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা প্রাণের থেকে বেশি ভালোবাসেন তারাই আজকের এই সভায় আছেন। আমি আপনাদের কাছে বলি যে গোসাবার যা কিছু ছিল একটুখানি জ্বর, তা আমরা কাটিয়ে ফেলেছি, আর কোনো রকম কোনো সমস্যা নেই। তাই যারা আজকে বুথ থেকে এসেছেন, অঞ্চল থেকে এসেছেন, তৃণমূলের সকল কর্মীবৃন্দ, তাদের কাছে আমার আবেদন, আমি এর আগে কয়েকটি সভা করেছি অঞ্চলের নেতৃত্বদের নিয়ে, এবং তারা বলেছেন যে কিছু কিছু অঞ্চলে এখনো নাম লেখা হয়নি এবং অঞ্চলে কিছু মিটিং করার দরকার। তাই আমি বলবো আজকে 5 তারিখ, 30 তারিখ পর্যন্ত আমরা আমাদের এই নির্বাচনী কার্য চালিয়ে যেতে পারবো। 31শে মে, 31 তারিখ আমরা কিছু করতে পারবো না নির্বাচন বিধি অনুযায়ী। 1 তারিখে আমার ভোট, অর্থাৎ সময় কিন্তু আমাদের কাছে খুব বেশিও যেমন নেই, খুব কমও তেমন নেই কর্মীদের কাছে। তাই আমার আবেদন, আপনারা নিজেরা বুথে বুথে মিটিং করুন। তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যা যা প্রকল্প, কেন তারা সবাই পাচ্ছেন, এবং সেই সুবিধা পাওয়া সত্ত্বেও যদি কেউ মুখ ফিরিয়ে থাকে তাহলে বলতে হবে যে এই নির্বাচন, আমাদের জয়দেবদা বললেন, এটা গ্রাম পঞ্চায়েতের বা পঞ্চায়েত সমিতির, জেলা পরিষদের নির্বাচন নয়, এটা মুখ্যমন্ত্রীর নির্বাচন নয়, রাজ্যের পরিবর্তন এটা হবে না। আজ যে নির্বাচন সেটা হলো কেন্দ্রে কে সরকার গঠন করবে সেই নির্বাচন, এবং যে দল সরকার গঠন করেছে বিগত 2টি টার্মে 10 বছরে, তারা যারা আমাদের দিক থেকে মুখ ফিরিয়েছে, কেন তারা আমাদের দিক থেকে মুখ ফিরিয়েছে? এই 10 বছরে ভারতীয় জনতা পার্টি গোসাবা কেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ বলুন বা সারা ভারতবর্ষের মানুষের কোন উপকারে লেগেছে, কি তারা সাহায্য পেয়েছে এই ভারতীয় জনতা পার্টির কাছ থেকে, কেন তাকে ভোট দিয়ে গণতন্ত্রের এই সব থেকে বড় উৎসব নির্বাচন, আপনার গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া, কেন তাকে ভোট দিয়ে আপনার মূল্যবান ভোটটি আপনি নষ্ট করবেন? গোসাবা আমার অন্যান্য বিধানসভার মধ্যে একটি অন্য বিধানসভা যেখানে লিটারেসি রেট অনেক বেশি, শিক্ষার হার এখানে অনেক বেশি, এবং স্বভাবতই গোসাবার মানুষ রাজনৈতিক দিক থেকে অনেক বেশি সচেতন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আচ্ছা আমরা এসসি এসটি সম্প্রদায়ের মানুষ, আমি তপশিলি জাতির পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার বাবা গোবিন্দচন্দ্র নস্কর। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই তপশিলির এসসি এসটি সার্টিফিকেট কেন আমাদের বিশেষ করে প্রয়োজন? কি কারণ, কেন আমরা বিডি অফিসে দৌড়াই এসসি এসটি সার্টিফিকেট করবার জন্য? এসসি এসটি সার্টিফিকেট হলো আমাদের সম্মান, আমাদের অধিকার, আমাদের শিক্ষার অধিকার দেয়। আমি যদি মেডিকেলে ভর্তি হতে চাই, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চাই, বড় ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, এই সার্টিফিকেটই হলো আমার অধিকার। শিক্ষা
শিক্ষার অধিকার দেয়। আমার শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর এই সার্টিফিকেটই আমাকে দিয়েছিল। আমি বিডিও র্যাঙ্কে চাকরি করতাম, বিসিএস অফিসার ছিলাম। 2014 সালে দিদি আমাকে চাকরি ছাড়িয়ে নিয়ে এসেছে। তাহলে সেই সার্টিফিকেটই আমাকে দিয়েছে সরকারি আধিকারিক হওয়ার জন্য অধিকার। এই সার্টিফিকেটই দিয়েছে আমাকে আইনসভার সদস্য হতে। এই সার্টিফিকেটই আমাকে দিয়েছে ভারতবর্ষের আইনসভায় যে বিল আনা হয়, সেই বিল যখন ডিসকাশন হয় তারপর আইনে পরিণত হয়, সেখানে পার্টিসিপেট করার, অর্থাৎ ভারতবর্ষের শাসন ক্ষমতায় আমারও পার্টিসিপেশন থাকবে, আমারও যোগদান থাকবে একজন তপশিলি পরিবারের মেয়ে হবার জন্য। কে দিয়েছে এই অধিকার? বাবা সাহেব আম্বেদকর। তিনি 8টি বিষয়ে ডক্টরেট করেছেন, 64টি ভাষায় মাস্টার ডিগ্রি করেছেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ভারতবর্ষ 1947 সালে ব্রিটিশ শাসনদের থেকে মুক্ত হওয়ার পর দেশ চেয়েছিল কোন দিকে যাবে, কিভাবে দেশের আইন তৈরি হবে। এই সংবিধান যা আমাদের আইন, ভারতবর্ষ কোন দিকে যাবে, বহু মানুষ এই সংবিধান প্রণেতার কাজ করেছে, কিন্তু মুখ্য ভূমিকায় কনস্টিটিউশনের সংবিধান প্রণেতার যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি ডক্টর বাবা সাহেব আম্বেদকর। তিনি এই সংবিধানের এক ধারায় বলে দিয়েছেন, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের আমি সংরক্ষণের ব্যবস্থা করলাম, অর্থাৎ রিজার্ভেশন। সে পাবে শিক্ষার অধিকার, সে পাবে চাকরির অধিকার। 15% তপশিলি জাতির জন্য, 7% তপশিলি উপজাতির জন্য। এবং এই তপশিলি জাতিরা যেমন প্রত্যেকটি রাজ্যে বিধানসভায় তারা আইন প্রণয়নে অংশগ্রহণ করবে, দেশের শাসন ক্ষমতায় তাদের যোগদান থাকবে। গ্রাম পঞ্চায়েতেও যেমন দেখেন আপনারা সিট থাকে এসসি এসটি রিজার্ভ সিট, অর্থাৎ তারা গ্রাম পঞ্চায়েতের শাসন ক্ষমতায় দেশের জন্য, গ্রামের জন্য, পাড়ার জন্য কাজ করবে। আর লোকসভার মেম্বার সারা ভারতের জন্য কাজ করবে। কেন আমি বললাম এই কথা? কারণ 2024 সালে তারা বলছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছে, আপনি গুগলে সার্চ করে দেখুন, বিগত কয়েকদিন আগে তিনি এই ঘোষণা করেছেন, 2024 সালে যদি আমি আসি, তিনি এই শব্দ ব্যবহার করেছেন, এই অসাংবিধানিক ধারা, অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর যেটা সংবিধানে স্বীকৃতি দিয়ে গেছে, তিনি বলছেন এই অসাংবিধানিক ধারাকে, এসসি এসটি রিজার্ভেশন আর থাকবে না। আমরা এসে আগামী দিন তাকে তুলে দেব, তাকে মুছে দেব, তাকে শেষ করে দেব। অর্থাৎ আগামী দিন আপনার শিক্ষার অধিকার থাকবে না, চাকরির অধিকার থাকবে না, দেশ শাসনের, আপনার গ্রাম বাংলার শাসনের অধিকার আপনি হারাবেন। তাহলে দেশ বিপন্ন নন কি? আমার এই এসসি এসটি ভাই বোনেদের কাছে জিজ্ঞাসা করি, তাহলে এই সার্টিফিকেটের আর কোনো মূল্য থাকবে না, আপনার কোনো মূল্য থাকবে না। জীবনের মূল স্রোতে বাঁচার অধিকার, সম্মান নিয়ে বাঁচার অধিকার আপনি আর পাবেন না। আপনাকে সেই আমার বাড়ির ছেলে মেয়েদেরকে কি করতে হবে? লোকের বাড়িতে বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, চাষবাস করতে হবে, না হলে আবার কলকারখানায় বা শ্রমজীবী মানুষ হিসাবে আপনার ছেলে মেয়েদের আর WBCS হওয়ার স্বপ্ন দেখা শেষ হয়ে যাবে, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা শেষ হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা শেষ হয়ে যাবে, একজন এসপি বা ডিএম হওয়ার স্বপ্ন দেখা শেষ হয়ে যাবে। এই ভারতীয় জনতা পার্টি যদি আগামী দিন আবার ক্ষমতায় আসে, আমার তপশিলি জাতি উপজাতিদের এই রিজার্ভেশন শেষ হবে। বদলা নেবেন না? বদলা নেবেন না? তপশিলি জাতি উপজাতিদের অধিকার কেড়ে নেবে যারা বলছে, এই ভোটে তাদের বদলা নেবেন না, যাতে তারা আর আগামী দিনে ভারতে ক্ষমতায় না আসতে পারে। পশ্চিমবঙ্গ থেকে তপশিলি জাতি উপজাতি পরিবারের মানুষ আওয়াজ তুলুন, ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল চাই না, চাই আমার শুধুমাত্র ঘাস
ঘাসের উপরে জোড়া ফুল, এই প্রতীক চিহ্ন মহিরুহ বট গাছের মতো যারা আমায় ছায়া দিয়ে চলেছে, তাদের ম্যানিফেস্টোতে কোথাও বলা নেই দরিদ্রের সাথে থাকবো, শিক্ষার সাথে থাকবো, স্বাস্থ্যের সাথে থাকবো, পানীয় জল দেব, বিদ্যুৎ দেব, পথ তৈরি করে দেব। কোথাও বলা নেই মহিলার পাশে থাকবো, কোথাও বলা নেই প্রতিবন্ধীর পাশে থাকবো। তাদের একটাই ম্যানিফেস্টোতে বলা আছে, এবার যদি আমরা আসি, इस बार 400 पार, अगर 400 पार हो जाए तो কি করবে তারা? এক দেশ, এক ভোট, এক ভাষা, অর্থাৎ আপনার মাতৃভাষা আপনি যাতে 1 নম্বরে স্থান থাকে বাংলা, সেই ভাষা তুলে দেবে, অর্থাৎ সকল রাজ্যের আঞ্চলিক ভাষা তুলে দিয়ে একটাই ভাষা হবে রাষ্ট্রীয় ভাষা, যা হিন্দি। আপনাকে বাধ্য করবে হিন্দি পড়া। আর কি করবে? আপনার ভোটাধিকার কেড়ে নেবে। বলছে এবারে সকল বিশ্লেষকগণ যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করে, বিশিষ্ট জনেরা, তারা বলছে 2024 সাল হতে চলেছে হয়তো বা ভারতবর্ষের শেষ নির্বাচন। সংবিধানে যে কথাটি লেখা আছে, গণতন্ত্র আমাদের ডেমোক্রেটিক রাইট। গণতন্ত্র কি? আমরা সকলে এই ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্র কি? যারা জনগণ তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভোটের দিন ভোট দিয়ে কে আমার শাসক হবে। তাহলে এই গণতান্ত্রিক, তারা বলছে আমরা সংবিধান পাল্টে দেব, নতুন করে সংবিধান লিখব, যেমন আমরা পার্লামেন্ট পাল্টে দিয়েছি, নতুন পার্লামেন্ট করেছি। তাই তারা বলছে গণতন্ত্র শব্দটিকে আমি তুলে দেব, অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করার অধিকার আমি মানুষের কাছ থেকে কেড়ে নেব। আপনি কতবার ভোট দেন? গ্রাম পঞ্চায়েতে 3 বার, বিধানসভায় 1 বার, লোকসভায় 1 বার, 5 বার ভোট দেওয়ার অধিকার নিয়ে আপনি চিহ্নিত করেন, আশীর্বাদ দেন কে আপনার সাথে থেকে পাশে থেকে কাজ করবে। ভারতীয় জনতা পার্টি এই শব্দকে তুলে দিতে চায়। বদলা নেবেন না, আপনার অধিকার কেড়ে নেবে। বদলা নেবেন না। দেশ আজ বিপন্ন, 140 কোটি মানুষ। গোসবা থেকে সেই আওয়াজ উঠুক, বদলা নেব আমরা ঘেরা ঘটে, ঘেরা ঘরে গিয়ে আমরা ঘাসের উপরে জোড়া ফুলে চাপ দিয়ে বদলা নেব ভারতীয় জনতা পার্টিকে। এবার দিল্লি থেকে তার মসনদ থেকে হটিয়ে দেব। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী বর্তমানে, তিনি একসময় এক রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং যখন তিনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তার রক্তাক্ত ক্ষত চিহ্ন এখনো ভারতবাসীর স্মৃতিতে রয়েছে। সেই জন তিনি বলছেন ভারতবর্ষ যে সেকুলার স্টেট, অর্থাৎ ধর্মনিরপেক্ষ, বলছে এই ধর্মনিরপেক্ষ শব্দটিকেও আমরা তুলে দেব। অর্থাৎ আগামী দিন ভারতবর্ষে সকল ধর্মের মানুষের একসাথে সহাবস্থান, ভ্রাতৃত্বের মধ্যে দিয়ে আর বাস করা যাবে না। এক ভাইয়ের মনে আরেক ভাইয়ের বিদ্বেষ জাগিয়ে দেওয়া। বদলা নেবেন না, বদলা নেবেন না যে ভারতবর্ষের সংবিধান পাল্টে দিয়ে এতগুলো মানুষের মনে ভয় দেখাচ্ছে সিএ এনআরসি দিয়ে। আগামী দিন তোমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবো। আগামী দিন এই ভারতবর্ষে না হবে ভোট, আগামী দিন এই ভারতবর্ষে না হবে তপশিলি জাতি উপজাতিদের রিজার্ভেশন, না থাকবে সংখ্যালঘু পরিবারের মানুষের অধিকার ধর্মাচরণের। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, সকলে আপনারা চলে যাবেন। আগামী দিন আপনাদের বিবেকের কাছে এই আবেদন জানাই যে কেন 2019 সালে আমাদের লোকসভার সিট 18টি চলে গিয়েছিল, ভারতীয় জনতা পার্টি নিয়েছে। অনেকেই বিশ্লেষণ করে বলেন তপশিলি জাতি উপজাতি পরিবারের মানুষ আমাদের থেকে, তৃণমূল কংগ্রেস থেকে সরে গিয়েছে। কিন্তু বলুন তো তপশিলি বন্ধু কে করেছে? বলুন তো তপশিলি মানুষদের সম্মান দিয়ে এই যে প্রকল্প তপশিলি উপজাতিদের জন্য জয় জোহর কে করেছে?
এই যে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত সকল তপশিলি জাতি উপজাতিদের ছেলে মেয়েদের জন্য স্টাইপেনের ব্যবস্থা কে করেছে? আপনি বলুন, আপনাদের মেয়েদের, তপশিলি জাতি উপজাতি মেয়েদেরকে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা কে দিয়েছিল? সেই 1000 টাকা থেকে 1200 কে করেছে? মমতা দি। সম্মান দিয়েছে আপনাদের, সম্মান দিয়েছে প্রতিমা মণ্ডলকে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানেই যেখানেই তপশিলি জাতি উপজাতিরা লাঞ্ছিত হয়েছে, নিগৃহীত হয়েছে, আমি গিয়েছি সেখানে। আমি গিয়েছি রোহিত ভেমুলার সুইসাইড কেসে, আজকের খবরের কাগজের পাতায় আছে। স্মৃতি ইরানি, ভারতের শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী, যার চিঠিতে স্টাইপেন্ড বন্ধ হয়ে গিয়েছিল, শিক্ষা দপ্তরের দলিত পরিবারের সেই ছেলে, তার কারণে তার সাথে, তার পরিবারের সাথে দেখা করেছে। আমি উনাওতে গিয়েছিলাম, আমি হাতরাসে গিয়েছিলাম সেই নারীকে নির্যাতন করে যাকে পুড়িয়ে মেরেছিল। আমি আপনাদের জন্য পঞ্চায়েত দপ্তরের মন্ত্রীর সাথে দেখা করতে অভিষেকের সাথে গিয়েছিলাম। আমি 100 দিনের কাজে ঘরের টাকা পাইনি, যারা অভিষেকের সাথে, শওকত ছিল আমাদের সাথে, দাদা ছিলেন জয়দেব দা, আমরা সেই গান্ধীর সমাধিস্থলে ধর্ণা দিয়েছিলাম। রাজনীতির ইতিহাসের পাতায় আমরা স্বর্ণাক্ষরে লিখে এসেছি, তৃণমূল কংগ্রেস সেই দল যে গান্ধীর সমাধিস্থলে দাঁড়িয়ে শান্তিতে মৌনভাবে গরিবের অধিকার রক্ষায় আমরা সেদিন চুপ করে 3 ঘন্টা বসেছিলাম। আমরা আজ যিনি কলঙ্কিত রাজভবনে বসে আছেন, গভর্নর মহামান্য, তার কাছেও গিয়েছিলাম দরখাস্ত দিতে, অ্যাপিল করতে, আমাদের 100 দিনের গরিব মানুষের টাকা, ঘরের টাকা দিয়ে দিতে। আমি আপনাদের জন্য মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেই সম্মান দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে গিয়েছিল প্রতিমা মণ্ডল। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলি জাতি উপজাতি পরিবারের লোকেদের সম্মান দেয়, তার সদস্য প্রতিমা মণ্ডল তাকে সম্মান দিয়েছে। আর ভারতীয় জনতা পার্টি কি করেছে? আমার ঘরের ছেলে, আমার ঘরের মেয়েকে রাষ্ট্রপতি বানিয়েছে। আর সংসদে যখন তার স্থান সবার উপরে রাষ্ট্রপতি, তাকে সংসদ ভবনের আমন্ত্রণ জানায়নি। নতুন সংসদ ভবন যখন হয়েছিল, রামলালা উত্তরপ্রদেশে উদ্বোধনে, মূর্তি উদ্বোধনে আমার মেয়ে তোমার মেয়েকে আমন্ত্রণ জানায়নি। রামনাথ কোবিন্দ প্রাক্তন রাষ্ট্রপতি, তাকেও যেমন বর্তমান রাষ্ট্রপতি, তিনিও দলিত পরিবারের। এদের শুধু রাষ্ট্রপতি বানায় তপশিলি জাতি আর উপজাতি মানুষের ভোট নেওয়ার জন্য। তারপরে অসম্মান, অপমান, অস্পৃশ্য আমরা যে পথ দিয়ে যাই, এরা গোবর জল ছড়ায়। আমরা দেখেছি মা দুর্গা আসেন, মাথায় থাকে শিব, লক্ষ্মীর পাশে নারায়ণ। বসন্ত উৎসবে কৃষ্ণের পাশে থাকে রাধা। রামায়ণ মহাকাব্য, সীতাকে আমরা প্রণাম জানাই, আমাদের অন্তরের তিনি সীতা মা। দেখুন, এরা মহিলাকে ভালোবাসে না, রামের পাশ থেকে সীতাকে কেড়ে নিয়েছে। বদলা নেবেন না এই ভোটে? আপনাদের কাছে বদলা চাই। বদলা এইভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে না, খুনোখুনি নয়, হানাহানি নয়, মারামারি নয়, হিংসা নয়, কুৎসা নয়। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। বদলা নয়, বদলে দেব। সরকার, কেন্দ্রীয় সরকার বদলে দিন, 42-এর 42টি আসন দিন, আমাকেও জয় করে পার্লামেন্টে পাঠান মমতাদির হাতকে শক্ত করতে। কারণ রাজনীতির সকল লোকরা বলছে ভারতীয় জনতা পার্টি 200-র বেশি আসন আর পাবে না। যারা আসছে মমতাদির নেতৃত্বে ইন্ডিয়া জোট এবার ক্ষমতায় আসতে চলেছে। আর সবাই মমতাদিকে বলবে, সব বিরোধী দল, দিদি তুমি সামনে চলো, পথ দেখাও, ভারতবর্ষ কোন দিকে চলবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, মমতাদির নেতৃত্বে ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে। সকলকে বিনম্র চিত্তে নতমস্তকে করজোড়ে
আমার কণ্ঠস্বর বাজারের সকল ক্রেতা বিক্রেতা পসরা নিয়ে যারা বসে আছেন মানুষের সাহায্যার্থে, আমি সকলকে বিনম্র চিত্তে করজোড়ে নতমস্তকে এই আবেদন করি, নিশ্চয়ই পূর্বজন্মে কোনো ভালো কাজ করেছি, আর এ জন্মে তো অবশ্যই। মানুষের সেবা করার অধিকার সকলে পায় না, 10 বছর পেয়েছি সেবা করার অধিকার। আবারও চাই 1 জুন আশীর্বাদ করুন, শুভেচ্ছা দিন, ভালোবাসা দিন, যাতে আমি আপনাদের 5 বছর আবারও সেবা করার, জনগণের সেবা করার এই অধিকারটুকু পাই। ভালো থাকুন সকলে, নমস্কার।